যেদিন আমার ছোট বোনের গায়ে হলুদ সেদিনই সে আমার শাড়ির আঁচল ধরে দরজার বাইরে ঠেলে দিয়ে বলেছিল, তুই এখনই এই বাড়ি থেকে বের হয়ে যা, তুই থাকলে আজ আমার বিয়ে হবে না। আমি তখন দরজার পাশে দাঁড়িয়েছিলাম, হাতে ওর জন্য ইস্ত্রি করা লাল বেনারসি। উঠোনে লোকজন, আলো, গান, হাসি সবই চলছিল। শুধু আমার বুকের ভেতরটা যেন হঠাৎ নিঃশব্দ হয়ে গেল। আমি কিছুক্ষণ মেঘলার দিকে তাকিয়েছিলাম। এই মেয়েটাকেই তো আমি ছোটবেলা থেকে কোলে পিঠে মানুষ করেছি। মা মারা যাওয়ার সময় ওর বয়স ছিল ৮, আমার ১৭। বাবার স্ট্রোক হল তার ১ বছর পর। তারপর থেকে আমি দিদি কম, মা বেশি হয়ে গেলাম। আমি ধীরে বললাম, মেঘলা, কি বলছিস তুই? মেঘলার চোখ দুটো রাগে লাল। যা বলছি ঠিকই বলছি, তুই আমার সুখ সহ্য করতে পারছিস না, তাই না? তাই আমার বিয়ের আগের দিনও তুই আয়ানের সঙ্গে লুকিয়ে দেখা করতে গেছিস? আমার বুকটা ধক করে উঠল। আমি আয়ানের সঙ্গে? ও আমার কথা শেষ করতে দিল না। চুপ, আর একটাও মিথ্যে কথা বলবি না। মার সোনার হাটটাও নেই, তুই নিয়েছিস। তুই সব শেষ করে দিতে চাইছিস। পাশে দাঁড়িয়ে খালামণি মুখ বাঁকিয়ে বললেন, আমি তো প্রথম দিন থেকেই বলেছি, বড় মেয়ের কপাল পোড়া হলে ছোটটার সুখও ও সহ্য করতে পারে না। লোকজনের চোখ আমার গায়ে বিঁধছিল। কেউ সরাসরি কিছু বলছিল না, কিন্তু সবার চেহারায় একই প্রশ্ন, আমি কি সত্যিই আমার বোনের বিয়ে ভাঙতে চাই? আমি বাবার দিকে তাকালাম। হুইল চেয়ারে বসে থাকা মানুষটা কথা বলতে পারেন না, শুধু চোখ দিয়ে পানি ফেলতে পারেন। তিনি হাত তুললেন, যেন কিছু বলতে চান। কিন্তু মেঘলা ততক্ষণে আমার ছোট ব্যাগটা এনে দরজার বাইরে ছুড়ে দিয়েছে। তুই যদি আজ আমার দিদি হোস, তাহলে চলে যা। আমার বিয়ের মঞ্চে আমি তোর মুখ দেখতে চাই না। আমি জানি না তখন আমার চোখে জল ছিল কিনা। শুধু মনে হচ্ছিল আমার বুকের ভেতর কেউ খুব ধীরে একটা ছুরি ঘুরিয়ে দিচ্ছে। আমি আর কোনো কথা বলিনি। বেনারসিটা ভাঁজ করে দরজার পাশে রেখে দিলাম। তারপর ব্যাগটা তুলে নিয়ে বের হয়ে গেলাম। রাস্তায় নামতেই হালকা বৃষ্টি শুরু হলো। মাথার উপর আকাশটাও যেন আমার মতো চুপচাপ কাঁদছিল। আমার নাম নীলা। লোকজন এখন আমাকে চেনে পাশের পাড়ার টেইলারিংয়ের নীলা আপা বলে। কিন্তু একসময় আমি শুধু একটা মেয়ে ছিলাম, যে কলেজে পড়ত, স্বপ্ন দেখত, আর সন্ধে নামলেই ছাদে দাঁড়িয়ে চাঁদ দেখত। আমারও প্রেম ছিল। রাহাতের সঙ্গে আমার পরিচয় হয়েছিল ওষুধের দোকানে। বাবা অসুস্থ হওয়ার পর প্রায়ই ওর দোকানে যেতে হতো। একদিনও বলেছিল, নীলা, তুই সবার জন্য এত কিছু করিস, নিজের জন্য কি রাখিস? আমি হেসে বলেছিলাম, সময় পাই না নিজের জন্য ভাবার। রাহাত খুব শান্ত গলায় বলেছিল, তাহলে আমায় একটু জায়গা দে, আমি তোর নিজের মানুষ হয়ে থাকব। সেদিন প্রথমবার মনে হয়েছিল হয়তো আমার জীবনেও একটু আলো আসতে পারে। কিন্তু আলো সবার কপালে বেশি দিন থাকে না। বাবার চিকিৎসা, মেঘলার স্কুল, বাড়ি ভাড়া, বাজার সব মিলিয়ে দিন দিন সংসারটা আমার কাঁধে আরও ভারী হতে লাগল। রাহাত একদিন এসে বলেছিল, চল আমরা বিয়ে করে ফেলি, আমি মেঘলা আর কাকাকেও দেখব। আমি অনেকক্ষণ চুপ থেকে বলেছিলাম, আমার সংসার আমি কাউকে দিয়ে টানাতে পারব না রাহাত, আমি প্রেমিকা হওয়ার আগে দিদি। ও খুব কষ্ট পেয়েছিল, বলেছিল, তুই শুধু দায়িত্ব বুঝলি, আমার ভালোবাসাটা বুঝলি না। আমি সেদিনও কাঁদিনি, শুধু মাথা নিচু করে বলেছিলাম, একদিন বুঝবি, আমি তোকে ঠকাইনি, শুধু আমার ভাগ্যে তুই নেই। তারপর রাহাত চলে গেল। শুনেছিলাম কিছুদিন পর ওর বিয়ে হয়ে গেছে। খবরটা শুনে বুকটা কেঁপেছিল, কিন্তু আমি চুলায় ভাত নামিয়েছিলাম, কারণ মেঘলার পরীক্ষা ছিল। মেঘলা তখন ছোট, ও জানত না ওর নতুন বইয়ের টাকা জোগাড় করতে আমি ৩ রাত না খেয়েছিলাম। ও জানত না ওর কলেজের ভর্তি ফি দেওয়ার জন্য আমি আমার একমাত্র সোনার কানের দুল বিক্রি করেছিলাম। ও শুধু জানত দিদি আছে তাই সব আছে। আমি সেটাই চাইতাম। মেঘলা বড় হওয়ার সঙ্গে সঙ্গে খুব সুন্দর হয়ে উঠল। ওর হাসি ছিল একেবারে মায়ের মতো। আয়ানের সঙ্গে ওর পরিচয় হয়েছিল কোচিং সেন্টারে। আয়ান ভালো চাকরি করে, ভদ্র শিক্ষিত ছেলে। যখন প্রথম ও বাড়িতে এলো, আমি মনের মধ্যে আল্লাহকে শুক্রিয়া করেছিলাম। মনে হয়েছিল এত কষ্টের পর অন্তত মেঘলার জীবনটা ভালো হবে। কিন্তু সুখের দরজার সামনে দাঁড়িয়েও ভয় থাকে। বিয়ের ঠিক ১ সপ্তাহ আগে রাতে দুজন লোক বাড়ির সামনে এসে দাঁড়ায়। আমি দরজা খুলতেই একজন বলে, তোর বাবার পুরনো ঋণ আছে, সুদে আসলে এখন ২,২০,০০০ টাকা, বিয়ে শাদী সব বন্ধ করে দেব যদি টাকা না দিস। আমার মাথা ঘুরে উঠল।
বাবা স্ট্রোকের পর চিকিৎসার জন্য গ্রামের জমিটুকু বেচেও সব শোধ হয়নি, কিছু টাকা সুদে নেওয়া হয়েছিল। আমি ভেবেছিলাম অনেক আগেই পরিশোধ হয়ে গেছে, কিন্তু সুদের টাকা আগুনের মতো, একবার লাগলে সব পুড়িয়ে দেয়। আমি বললাম, আর একটু সময় দেন ভাই, বিয়েটা হয়ে যাক। লোকটা হেসে বলল, বিয়ের দিনই আসব, টাকা না দিলে পাড়ার সামনে চিৎকার করে সব বলে দেব। সেই রাতেই আমি মায়ের সিন্দুক খুলেছিলাম। ভেতরে ছিল একটা সোনার হার। মা মৃত্যুর আগে বলেছিলেন, এটা মেঘলার বিয়েতে দিবি। হারটা হাতে নিয়েই আমার হাত কাঁপছিল, মনে হচ্ছিল যেন আমি মায়ের শেষ স্মৃতিটাও ছিনিয়ে নিচ্ছি। পরদিন আমি হারটা বিক্রি করলাম, তবুও পুরো টাকা হলো না। তারপর আমি অনেক সাহস করে আয়ানকে ফোন করলাম। আমি বলেছিলাম, একটা কথা ছিল, খুব জরুরি। আয়ান কফি শপে নয়, ব্যাংকের সামনে দেখা করতে বলেছিল। আমি ওর সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে বললাম, আমি আপনার কাছে আমার বোনের সম্মানের জন্য ভিক্ষে চাইতে এসেছি। এই টাকা নিন, কিছু লোক বিয়ের দিন বাড়িতে এসে অপমান করবে। যদি বাকিটুকু আপনি এখন সামলে দেন, আমি কাজ করে শোধ করে দেব। আয়ান অবাক হয়ে বলেছিল, আপা, আপনি এসব একা একা সামলাচ্ছেন? মেঘলা জানে? আমি দ্রুত বলেছিলাম, না, ও কিছু জানবে না, ওর বিয়ের হাসিতে কোনো দাগ পড়তে দেব না। আয়ান খুব নরম গলায় বলেছিল, আপনি চিন্তা করবেন না, কিন্তু আপনি একা নন। সেদিন আমি ওর চোখে সম্মান দেখেছিলাম, কিন্তু বুঝিনি দূর থেকে কেউ আমাদের দেখে ফেলেছে। বাড়ি ফিরে দেখি খালামণির মুখ ভার। তিনি কটমট করে তাকিয়ে বললেন, এই বয়সে মেয়ে মানুষ যদি লুকিয়ে লুকিয়ে বরের সঙ্গে দেখা করে, তাহলে তার মানে একটাই। আমি কথা বাড়াইনি। ভাবলাম, বিয়ের ঘরে একটু সন্দেহ, একটু কুৎসা থাকেই, সব ঠিক হয়ে যাবে। কিন্তু সব ঠিক হয়নি। গায়ের হলুদের দিন দুপুরে মেঘলা ঘরে ঢুকে আমার আলমারি খুলে তছনছ করতে লাগল। আমি বললাম, কি হয়েছে? ও কাঁপা গলায় বলল, মার হার কোথায়? আমি চুপ। চুপ করে আছিস কেন? হার কোথায়? আমি ধীরে বললাম, আমি। ও ঝড়ের মতো বলে উঠল, তুই বিক্রি করেছিস না? কেন, কার জন্য? আয়ানের জন্য? তুই কি ভাবছিস আমি কিছু বুঝি না? আমি হতভম্ব হয়ে শুধু বলেছিলাম, মেঘলা, তুই যা ভাবছিস তা না। তাহলে কি? তুই বিয়ের আগে আয়ানের সঙ্গে দেখা করতে গেলি কেন? খালামণি নিজে দেখেছেন। তুই আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছিস বলে কি আমার জীবনটাও তোর? আমি সুখী হলে তোর কষ্ট হয়, তাই না? ওর প্রতিটা কথা আমার গায়ে আগুনের মতো লাগছিল। আমি চাইলে সব বলতে পারতাম। বলতে পারতাম কার ঋণের জন্য, কার চিকিৎসার জন্য, কার বিয়ের জন্য আমি মায়ের হার বিক্রি করেছি। কিন্তু সেদিন বাড়িতে এত মানুষ, এত আয়োজন, এত সম্মান, আমি মুখ খুলতে পারিনি। আমি শুধু বললাম, আজ তোর বিয়ে, আজ ঝগড়া করিস না। মেঘলা হেসে উঠল, কিন্তু সেই হাসিতে ভালোবাসা ছিল না, ছিল বিষ। তুই তো সবসময়ই মহান হতে চাইছিস, কিন্তু আজ তুই আমার শত্রু, তুই এখনই বাড়ি ছেড়ে চলে যা। তারপর যা হলো সেটা তো শুরুতেই বলেছি। আমি বেরিয়ে গেলাম। বৃষ্টি ভেজা রাস্তায় হাঁটতে হাঁটতে আমি পুরনো টেইলরিং দোকানের সামনে গিয়ে বসেছিলাম। দোকানটা তখন বন্ধ, ভেতর থেকে মেশিনের গন্ধও আসছিল না, শুধু দূরে কোথাও সানাই বাজছিল। বুঝলাম মেঘলার বিয়ের কাজ শুরু হয়ে গেছে। আমার খুব ইচ্ছে করছিল একবার দূর থেকে ওকে দেখে আসি, কিন্তু আমি যেদিন একটা ঘরকে নিজের হাতে সাজিয়ে অন্যের জন্য তুলে দিই, সেদিন সেই ঘরের সামনে দাঁড়ানোর অধিকারও যেন হারিয়ে ফেলি। রাত নামার একটু আগে আমার ফোনে একটা অচেনা নম্বর থেকে কল এলো। ওপাশে আয়ানের গলা, আপা, আপনি কোথায়? আমি বললাম, আমি ভালো আছি, বিয়েটা যেন ঠিকমতো হয়। আয়ান থেমে গিয়ে বলল, আপনি ভালো নেই, আর মেঘলা সব জেনে গেছে। আমার বুক কেঁপে উঠল। কিভাবে? যারা ঋণের টাকা নিতে আসার কথা ছিল তারা সন্ধ্যায় গেটে এসেছিল, আমি তাদের টাকা দিয়ে পাঠিয়ে দিই। তখন একজন ভুল করে বলেই ফেলেছে আপনি নিজের মায়ের হার বিক্রি করে অর্ধেক টাকা জোগাড় করেছেন। তারপর আমি আর কিছু লুকাইনি। আমি চোখ বন্ধ করলাম। এতক্ষণে সব শেষ। আয়ান আবার বলল, মেঘলা আপনার ঘর খুলে কাঁদছে, আপনার ডায়েরিটাও পেয়েছে। ডায়েরি? আমি যেন হঠাৎ শ্বাস নিতে ভুলে গেলাম। ওই ডায়েরিতে আমি অনেক কিছু লিখেছিলাম, রাহাতের কথা, নিজের অপূর্ণ জীবনের কথা, মেঘলার নতুন জামার জন্য নিজের ওষুধ না কেনার কথা। আর একটা পাতায় লিখেছিলাম, যদি কোনোদিন মেঘলা আমাকে ভুল বোঝে, তবু আমি ওকে দোষ দেব না, কারণ ও কখনো জানিইনি একজন দিদি কতভাবে মা হয়ে বাঁচে। আমি ফোন কেটে দিইনি, শুধু নীরব ছিলাম। প্রায় 1 ঘণ্টা পর আমি পায়ের শব্দ শুনলাম। মাথা তুলে দেখি মেঘলা, বেনারসি পরে, কপালে সিঁদুর, চোখ ফুলে লাল। ও দৌড়ে এসে আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। দিদি। আমি কিছু বললাম না। ও আমার 2 হাত চেপে ধরে হাউমাউ করে কাঁদতে লাগল।
দিদি, আমাকে একবার মাফ করে দে। আমি মানুষ না, আমি তোর মুখের দিকে তাকিয়ে এত বড় অন্যায় কথা বলেছি। তুই আমাকে এত ভালোবেসেছিস, আর আমি তোকে চোর বলেছি। আমার বুকটা টনটন করছিল, তবু আমি ওর মাথায় হাত রাখলাম না। হয়তো কষ্টটা তখনও খুব কাঁচা ছিল। মেঘলা কাঁদতে কাঁদতে বলল, তোর ডায়েরিতে রাহাত ভাইয়ার কথাও পড়েছি। তুই শুধু আমার জন্য নিজের ভালোবাসাটাও ছেড়ে দিয়েছিলি। দিদি, আমি এত অন্ধ ছিলাম কি করে? আমি আস্তে বললাম, সবাই সবসময় সত্যি দেখে না মেঘলা, কখনো কখনো মানুষ নিজের ভয়টাই সত্যি মনে করে। ও আমার কোলে মুখ লুকিয়ে বলল, আমাকে তুই আর বোন বলিস না, আমি তোর যোগ্য না। সেদিন প্রথম আমি ওর মাথায় হাত রাখলাম। বোকা মেয়ে, মা কি সন্তানের যোগ্যতা দেখে ভালোবাসে? মেঘলা মুখ তুলে আমার দিকে তাকালো। ওর চোখে তখন সেই ছোটবেলার মেয়েটাকে দেখতে পেলাম, যে রাতে ভয় পেলে আমার আঁচল চেপে ঘুমোতো। আয়ান একটু দূরে দাঁড়িয়েছিল। সে এগিয়ে এসে বলল, আপা, আমি আর মেঘলা নাকে নিতে এসেছি। আমাদের সংসার আপনি ছাড়া শুরু হবে না। আমি তেতো হেসে বললাম, আমি গেলে আবার কারো সমস্যা হবে তো? আয়ান মাথা নিচু করে বলল, সমস্যা যদি কারোর মানসিকতার হয় তাহলে তাকে বদলানো দরকার, আপনাকে নয়। মেঘলা তাড়াতাড়ি বলে, খালামণিকে আমি নিজে উত্তর দিয়েছি। বলেছি যে দিদি নিজের জীবন পুড়িয়ে আমার বিয়ের প্রদীপ জ্বালিয়েছে, তার সামনে দাঁড়িয়ে কেউ একটা কথাও বলবে না। আমি দীর্ঘশ্বাস ফেললাম। বাড়িতে বাবা একা? মেঘলা মাথা নেড়ে বলল, না, বাবা কাঁদছেন তোর জন্য। আমার চোখ ভাসপা হয়ে গেল। এতক্ষণে প্রথমবার আমারও কান্না এলো। হয়তো ক্ষমা এসে গেলে কান্না পথ খুঁজে নেয়। আমরা তিনজন একসঙ্গে বাড়ি ফিরলাম। উঠোনে তখন অনেকেই চলে গেছে। আলো আছে, কিন্তু আগের মতো শব্দ নেই। বাবা আমাকে দেখেই দুহাত কাঁপিয়ে সামনে বাড়িয়ে দিলেন। আমি গিয়ে তার পায়ের কাছে বসে পড়লাম। তিনি আমার মাথায় কাঁপা হাত রাখলেন। তার চোখের জল আমার কপালে পড়ছিল। মেঘলা সবার সামনে এসে বলল, আজ থেকে কেউ আমার দিদিকে দয়া করে না দেখুক। এই ঘরে যদি কারোর সবচেয়ে বেশি অধিকার থাকে, সেটা আমার দিদির। আমি ওর দিকে তাকিয়ে শুধু বললাম, অধিকার না থাকলে ভালোবাসা থাকলেই হয়। সেই রাতেই মেঘলা আমার হাতে মার একটা পুরনো ছবি দিল। বলল, হারটা নেই, কিন্তু তুই আছিস। মার স্মৃতি সোনায় নয়, তোর মধ্যে বেঁচে আছে। আমি ছবিটার দিকে তাকিয়ে হাসলাম। অনেকদিন পর মনে হলো আমার ভেতরের ভাঙা জায়গাগুলোতে একটু একটু করে আলো ঢুকছে। কয়েক মাস পর মেঘলা প্রায়ই আমার কাছে এসে বসে। রান্না করতে করতে বলে, দিদি, তুই না থাকলে আমি বুঝতেই পারতাম না সম্পর্ক ভাঙে অভাবে না, অবিশ্বাসে। আমি হাসি, বলি, আর সম্পর্ক টিকে থাকে শুধু রক্তে না, ত্যাগে। মেঘলা মাঝে মাঝে আমার হাত ধরে চুপ করে থাকে। সেই নীরবতায় ক্ষমা আছে, কৃতজ্ঞতা আছে, ভালোবাসা আছে। আজও কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, সেদিন বোন যখন আমাকে বাড়ি থেকে বের করে দিল, তখন আমি কি তাকে ঘৃণা করেছিলাম? আমি বলবো না, কারণ যে মানুষকে নিজের সন্তানের মতো ভালোবাসা যায়, তার ভুলে রাগ হয়, কিন্তু ঘৃণা হয় না। সেদিন আমার বোন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল নিজের বিয়ের জন্য, কিন্তু শেষ পর্যন্ত সেই বিয়ের রাতেই সে আবার আমাকে ঘরে ফিরিয়ে এনেছিল নিজের হৃদয়ের জায়গায়। আর আমি বুঝেছিলাম, জীবনে সবচেয়ে বড় দারিদ্র্য টাকার অভাব না, সবচেয়ে বড় দারিদ্র্য প্রিয় মানুষকে না বুঝে ফেলা। আর সবচেয়ে বড় সম্পদ, একটা দিদির নীরব ত্যাগ আর এক বোনের চোখ ভেজা ক্ষমা।